আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 6 জন নিহত, আহত অর্ধ শতাধিকের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। 4টি বাস ও 7টি বাড়ি ক্ষতিগ্রস্ত। করোনায় দেশে সর্বোচ্চ 119 মৃত্যু। কাল থেকে 3 দিনের লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন ও মার্কেট, ভোগান্তিতেও ঢাকা ছাড়ার হিড়িক। বিধিনিষেধ মানাতে আর্মি বিজিবিও মাঠে থাকবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনকে তামাশায় রূপ দিয়েছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। করোনা রুখতে আবারও সবার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। নিজেদের পাশাপাশি অন্যদেরও সুরক্ষার বিশেষ অনুরোধ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেটে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ পর্যন্ত শিশুসহ নিহত হয়েছে 6 জন। দগ্ধ ও আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে অর্ধ শতাধিক ভর্তি। এদের মধ্যে অন্তত 15 জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে কয়েকটি বাস ও আশেপাশের বিভিন্ন বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকার একটি বাড়িতে সন্ধ্যায় হঠাৎ বিস্ফোরণ। প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় আগুন ছড়িয়ে পড়ে রাস্তার বাস ও আশেপাশের ভবনগুলোয়। তবে বিস্ফোরণের প্রথম ধাক্কাতেই পুড়ে গেছে কয়েকটি বাস, আড়ং, বিশাল সেন্টার সহ বেশ কিছু ভবন। একটা আওয়াজ হইলো, মানে কারেন্টের ফাইটে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হয়েছিল। তিনটা বাসে সর্বোচ্চ 50 জন করে লোক, ধরেন 150 জন। এই বিল্ডিংয়ে কজন ছিল তা জানা যায়নি এখনো। বাসের গ্লাস প্লাস দূর থেকে যে গ্লাস, এই গ্লাস ভেঙে একদম ভেতরে ঢুকে গেছে, মানুষের ভেতরে ঢুকে গেছে এরকম। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বড় মগবাজারের যে ভবনটা আপনারা দেখতেছেন, এই ভবনের 3 তলায় একটা ভবন, এই ভবনের নিচতলায় শর্মা হাউস এবং বেঙ্গল মিটের একটা দোকান আছে। এখানে অসংখ্য ফ্রিজ থাকে, অনেক ফ্রিজ ছিল। তো এখানে কী কারণে বিস্ফোরণ, আসলে নিচতলায় বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলেই নিহত হয় 3 জন, আহত হয়েছে অর্ধ শতাধিক মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে দগ্ধ ও আহতদের ভর্তি করা হয়েছে। প্রত্যেকেই 90% বার্ন, মানে যে 3 জন আছে তাদের অবস্থা খুবই খারাপ, অতএব তাদের সম্বন্ধে কিছু বলা মুশকিল। আর বাকি যে ইনজুরি পেশেন্ট আছে তাদের কারো পা কাটতে, কারো পায়ে ভাঙছে, এরকম আছে। বিস্ফোরণ স্থল নিশ্চিত করতে পেরেছে পুলিশ, তবে কী কারণে এই বিস্ফোরণ এখনও নিশ্চিত নয়। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। দর্শক, মগবাজারের ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী এস.এম. ফয়েজ। এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, বিস্ফোরণ স্থলের কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। জি, আমি যেই ঘটনাস্থলে এখন দাঁড়িয়ে আছি, ঠিক আমার পিছনেই আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, কিভাবে বিস্ফোরণটা ঘটেছে, কোত্থেকে বিস্ফোরণটি ঘটেছে, বিস্ফোরণে কতজন আহত হয়েছেন, কতজন নিহত হয়েছেন, সেই বিষয়গুলো তদারকি করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই 3 জনের মরদেহ তারা উদ্ধার করেছেন। প্রায় শতাধিক মানুষ আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে বিভিন্ন হাসপাতালগুলোতে তারা পাঠিয়েছেন। আমি যদি একটু আপনাকে আশপাশের সিনারিগুলো যদি একটু দেখাই, আপনি দর্শকদেরকে আমরা দেখাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসেছেন, পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন। যেমনটা জানিয়েছেন যে প্রাথমিকভাবে তার ধারণা হয়েছে যে এটি একটি বিস্ফোরণের ঘটনা হতে পারে, কোনো ধরনের নাশকতা না। তারপরে খতিয়ে দেখা হবে যে এটি নাশকতা কিনা। যদি নাশকতা হয়ে থাকে তাহলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে একটি তদন্ত কমিটি করা হয়েছে, তারা সেই তদন্ত কমিটি একটি প্রতিবেদন দিবেন। প্রতিবেদনেই আসলে ঘটনার রহস্য উদ্ঘাটন হবে বলে তারা আমাদের জানিয়েছেন। আর প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, যেই জায়গাটি অর্থাৎ মগবাজার 79 আউটার সার্কুলার রোড, যেই ভবনটিতে ঘটনাটি ঘটেছে, সেই ভবনের নিচতলায় ঘটনাটি ঘটেছে। ঘটনার আশপাশের যে ভবনটি রয়েছে প্রত্যেকটি ভবনের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাস্তার অপোজিটে যেটা, অর্থাৎ বিশাল যে মার্কেটটি রয়েছে সে মার্কেটটির গ্লাস ভেঙেছে এবং আড়ং যে এটি আছে সেটিরও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আশপাশে ভবনের প্রত্যেকটি ভবনে আসলে এই বিস্ফোরণের ক্ষত লেগে আছে।
তো কেন এই ঘটনাটি ঘটেছে, কি ঘটেছে, সব কিছু তদন্তের পরেই কিন্তু আসলে মূল রহস্য বেরিয়ে আসবে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন হঠাৎ এমন বিকট শব্দ হয়েছে যে শব্দেই আসলে আশপাশের মানুষ পুরো অবাক হয়েছেন, এবং রাস্তা দিয়ে যখন গাড়ি চলাচল করছিল এই সময় 4টি বাস গ্লাস ভেঙেছে, এবং বাসের ভিতরে যে লোকজন ছিলেন বা যাত্রীরা ছিলেন তারা কিন্তু আহত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং হাসপাতালে অনেকেই চিকিৎসা নিচ্ছেন, অনেকেই আহত হয়েছেন, তবে কতজন আহত হয়েছেন সেটা আমাদেরকে সঠিকভাবে কেউই বলতে পারছেন না। আর এই ঘটনায় 3 জন এখন পর্যন্ত নিহত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন, এবং গুরুতর আহত রয়েছেন প্রায় 4 থেকে 5 জন, এমনটা আমাদেরকে জানানো হয়েছে। এ ছিল আমার কাছে এখনকার সবশেষ সংবাদ। পরবর্তীতে কোনো তথ্য থাকলে বাংলা ভিশনের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে আছেন আমাদের আরেক সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, মগবাজারে বিস্ফোরণে আহত নিহতের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? যে মিথিলা, আপনি জানেন যে মগবাজারের যে দুর্ঘটনা সন্ধ্যার পরে তারপর থেকেই কিন্তু মগবাজারে যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হসপিটালে কিন্তু নেওয়া হচ্ছে। বার্ন ইউনিটের খবর যদি আপনাকে বলি, এখানে আসলে ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ থেকে আরও ভয়াবহতর হচ্ছে, কারণ একের পর এক রোগী কিন্তু বার্ন ইউনিটে আসছে। এবং আপনাকে একটি বিষয় বলে রাখি, এখানে বার্ন ইউনিটের যিনি সমন্বয়কারী আছেন তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে সবশেষ আপডেটটি জানিয়েছেন। সেটি হলো এখন পর্যন্ত এখানে 17 জন রোগী মগবাজার থেকে এসেছেন, এবং এই 17 জনের মধ্যে 2 জন মৃত এসেছেন, যারা হচ্ছে আগেই স্পট ডেড বলা হয় যাদেরকে, তারা মৃত অবস্থায় এখানে এসেছেন, এবং 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সামন্তলাল সেন আমাদেরকে জানিয়েছেন যে 3 জনের অবস্থা 90% বার্ন হয়েছে, তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে, এবং বাকি 12 জন মোটামুটি কিছুটা সুস্থ আছেন, যাদের বিভিন্ন জায়গায় বার্ন হয়েছে। এবং কিছুক্ষণ পরপরই কিন্তু বার্ন ইউনিটে রোগী আসছেন এবং তাদের অবস্থা খুবই ভয়াবহ। কারো চোখ, কারো মুখে, কারো মাথায় আঘাত পেয়েছেন, বার্ন হয়েছে। একই পরিবারের অনেকে আসছেন, আমরা দেখেছি একই পরিবারের, যেহেতু মগবাজারের ওই জায়গাটিতে বাসার মধ্যে, ফ্যামিলি বাসার মধ্যে থাকতেন অনেকে, একই পরিবারে 4 জন 5 জন করে ফ্যামিলি তারা আসছেন বার্ন ইউনিটে। একে একে রাত যত গভীর হচ্ছে তত কিন্তু ভয়াবহ হচ্ছে, কারণ আপনি জানেন যে মগবাজারের ওই পরিস্থিতি ঘটনার পরে বিভিন্ন হসপিটালে যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন তারপরে কিন্তু তারা বার্ন ইউনিটে এসেছেন। তো সামন্তলাল সেন যেটি বলেছেন যে এখন পর্যন্ত আসলে তাদের আইসিইউ এবং তাদের যে ব্যবস্থাপনা সব কিছু মোটামুটি তাদের যথেষ্ট পরিমাণ আছেন। যদি আরও রোগী এখানে আসে তাহলে কিন্তু তাদের কোনো প্রকার সমস্যা হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। তো মিথিলা, এই ছিল আমার কাছে বার্ন ইউনিট থেকে সবশেষ। এর পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাকে সেটি জানিয়ে দেব। তো মিথিলা। মামুন, আপনাকে ধন্যবাদ। দেশে করোনা মহামারীতে একদিনে সর্বোচ্চ 119 জনের মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। আক্রান্ত শনাক্তের হারও বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের সাথে মাঠে নামবে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 119 জন সহ এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 14,172 জনের। সর্বশেষ হিসাবে মৃত্যুর হার 1.60, আর 24,400টি নমুনা টেস্টে শনাক্ত হয়েছেন 5,268 জন। এ নিয়ে মোট শনাক্ত 8,88,406। শনাক্তের হার 21.59 এবং সুস্থতার হার 90.51%। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সাথে চুক্তি সই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যেই লকডাউন দেওয়া হয়েছে। হাসপাতালে শয্যার পাশাপাশি অন্যান্য বিষয়েও প্রস্তুতি রয়েছে সরকারের। এবার সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে, যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয় এবং আমাদের যে ঊর্ধ্বমুখী যে সংক্রমণটা সেটা রোধ হয় এবং মৃত্যুর সংখ্যাও যাতে আমরা অনেক কমিয়ে আনতে পারি। আমাদের যদি কিনা লক্ষ লোক আক্রান্ত হয়ে যায় তাহলে তো কষ্ট হবে, তাহলে তো চিকিৎসা দেওয়াটা তো দুরূহ হয়ে যাবে।
সেই জন্য আমাদেরকে এই লকডাউন দিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিয়ন্ত্রণে আনতে হবে। টিকা আমদানিতে গতি এসেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সেই সাথে দেন ভবিষ্যতে আর টিকা কার্যক্রম ব্যাহত না হওয়ার নিশ্চয়তাও। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। করোনার সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবারও কঠোর লকডাউন দিয়েছে সরকার। এই 3 দিন গণপরিবহন আর শপিং মল বন্ধ থাকলেও খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস ও দোকান। বিকেলে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। রাজধানীতে করোনার প্রকোপ কিছুটা কমলেও সীমান্তবর্তী জেলাগুলোই বাড়ছে প্রতিদিন। মহামারীর ভয়াবহতা রোধে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার সারা দেশে মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা চলতে পারবে। বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও মাঠে থাকবে। সকল শপিং মল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবার হোটেল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও এখানে কেউ বসে খেতে পারবে না, শুধু খাবার বিক্রয় করা যাবে। জরুরি প্রয়োজনে অফিস ও শিল্প প্রতিষ্ঠান খোলা থাকবে, সেখানে কর্মী সীমিত রাখতে বলা হয়েছে। আর কর্মীদের নিজস্ব পরিবহনে আনা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। 2021 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জরুরি এক বিজ্ঞপ্তিও জারি করেছে। পরীক্ষার নিয়ন্ত্রক প্রফেসর SM আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারী পরিস্থিতির উন্নতি হলে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ কার্যক্রমের পরবর্তী দিনক্ষণ ঘোষণা করা হবে। লকডাউনের কারণে দিনভর যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল রাজধানীর বাস স্ট্যান্ড থেকে শুরু করে ফেরিঘাটে। করোনাকালে কাজ হারানোয় অনেকেই একেবারেই চলে গেছেন নিজের ঠিকানায়। জরুরি প্রয়োজনে কেউ কেউ আবার ঢাকায়ও আসছেন। আরাফাত রাহুলের ছবিতে শিমুলিয়া ঘাট ঘুরে এসে রিপোর্ট করেছেন নাইম হাসান। রাত ফুরালেই শুরু লকডাউন, তার আগেই পৌঁছাতে হবে বাড়ি। তাই শেষ মুহূর্তের ভিড় ছিল গাবতলী থেকে আমিনবাজার বাস স্ট্যান্ডে। স্বাভাবিক দামের চেয়ে 8-10 গুণ ভাড়া দিয়ে বাড়ির পথে ছুটেছেন মানুষজন। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে রোববার ভোর থেকে ছিল মানুষের ঢল। দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় দক্ষিণ অঞ্চলগামী মানুষের ফেরার একমাত্র উপায় এই ফেরি। ফলে পারাপারের প্রতিটি ফেরিতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। তবে শুধু লকডাউন নয়, এই করোনা যুদ্ধে সব হারিয়ে ফেলাদের কেউ কেউ টিকে থাকার আশায় ছুটেছেন তাদের গন্তব্যে। লকডাউনের জন্য এখানে লকডাউন দিয়েছে, কাজকাম হয় না, গাড়ি ঘোড়া বন্ধ। এখন না খাইয়া থাকবো, দেশে যা শাক দিয়ে ভাত খেলেও শান্তি, খাইয়া তো বাঁচতে পারো, এই কারণে চলে যাচ্ছি। ছোট থেকে বড় হয়েছি, ঢাকা এখন ছেড়ে যেতে খুব কষ্ট হইতেছে, কিন্তু তারপরও মানায় নিতে হইব। করোনার ভিতর কাজ কাম নাই, এই জন্য বাড়িতে চলে যাচ্ছি। আমার পার্লার ছিল, আর হ্যাঁ অবস্থা খারাপ। করোনার জন্য যে অফিসে চাকরি করতো নি প্রাইভেট ফার্মে, সেটা অনেক লস হয়ে গিয়েছে, ওটা এখন বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। খারাপ তো লাগবে, এতদিন ছিলাম ঢাকায়, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও তো কিছু করার নেই। এই লকডাউনও খোলা থাকবে কিছু প্রতিষ্ঠান, তাই চাকরি বাঁচাতে কাউকে ফিরতে হচ্ছে রাজধানীতে। কারোর প্রয়োজনটা আবার তার চেয়েও জরুরি। আমার তো গার্মেন্টস বন্ধ থাকে না। আমাদের পুলিশের কাজ কাম বোঝেন তো, আমাদের ছুটি হাজির হইতে হবে। যেমনি হোক যাইতে হবে, এখন তো খুঁজতে থাকতে হবে। তারপরে 3 তারিখে ফ্লাইট, মনে করেন আমার দেশে 1 তারিখে আবার করোনা টেস্ট দিতে হইব। ভাই আমার চাকরি শেষ, এই লেগে আর 2 দিন আছে, এর মধ্যে লকডাউন দিতে আছে, ভাই কি করব। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ঘাটে আটকে রয়েছে কয়েকশো পণ্যবাহী গাড়ি। চাপ কমলেই এগুলো পারাপার হবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। করোনা শুধু জীবনই কেড়ে নিচ্ছে না, কেড়ে নিচ্ছে লাখো মানুষের কর্ম, বাঁচার উপায়, পরিচয়, অতীত, অস্তিত্ব সব কিছু। লকডাউনের ফলে অনেক পরিবার সব হারিয়ে এখন নিঃস্ব। বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে তারা ফিরে যাচ্ছেন শেষ সম্বল ভিটে বাড়িতে। পিছনে ফেলে যাচ্ছেন স্বপ্ন, স্মৃতি আর কত কত সম্পর্ক। যাবার বেলায় তাদের প্রার্থনা একটাই, জীবনে আবার যেন তারা ঘুরে দাঁড়াতে পারে, মহামারী কাটিয়ে পৃথিবী যেন আবারও শান্তিতে ফিরে। নাইম হাসান, বাংলা ভিশন, শিমুলিয়াঘাট, মুন্সিগঞ্জ। করোনা সংক্রমণ রোধে সরকারের লকডাউন শাটডাউনের সিদ্ধান্ত তামাশায় পরিণত হয়েছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নিয়ে ওবায়দুল কাদেরের এক মন্তব্যের জবাবে তিনি বলেন, মানুষ জেগে উঠলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। এদিকে
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্লোগান ঘরে বসে নয়, রাজপথে দিতে হবে, তখনই সরকার নড়বড়ে হয়ে যাবে। আর জীবন বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শনিবারের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানাতে রবিবার গুলশানে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রিফিংয়ে তিনি বলেন, করোনার ডেল্টা ভেরিয়েন্ট ভারতে প্রাণঘাতী রূপ নিলেও দ্রুত ব্যবস্থা নেয় নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে তারা। অথচ এ নিয়ে বাংলাদেশ সরকার উদাসীন, তারা ব্যস্ত টাকা হাতানো নিয়ে। একটা লকডাউন তো চলছে এখন, ইট ইজ স্টিল অন, তাই না? তো গাড়ি ঘোড়া আপনি আবার বাইরে জেলাগুলোর সঙ্গে যোগাযোগগুলো বন্ধ করে দিয়েছেন, যার ফলে কি হচ্ছে, মানুষ হেঁটে রওনা দিয়েছে ঢাকার দিকে ফিরে আসতেছে। তো এই যে ব্যবস্থাটা আমরা আগে চিন্তা করবেন না, এগুলো যে কী হতে পারে। তখন বলছে যে হ্যাঁ, এরপরে কি বলতে হবে, এরপরে কঠিন লকডাউন, তারপরে কি বলতে হবে, এরপরে হচ্ছে নেত্রীর লকডাউন, এরপরে কি হচ্ছে আল্লাহর কসম লকডাউন। এখন আর বলছে যে সোমবার থেকে নয়, বৃহস্পতিবার থেকে। এই কি ফান তামাশা, তো সেই জন্যই। মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়ার প্রতিদিনই চেক আপ হয়। সপ্তাহে একবার পুরো মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। ওবায়দুল কাদের সাহেব সবসময় খুব সুন্দরভাবে কথা বলেন। আবারও তিনি বলেছেন, বিএনপির ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন। বিএনপির ভবিষ্যৎ নিয়ে ওনারা এত উদ্বিগ্ন কেন? আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ঘোরতর অমানুষার অন্ধকারে নিমজ্জিত। শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ যেদিন জেগে উঠবে, সেদিন আওয়ামী লীগ পালাবার কোনো পথ খুঁজে পাবে না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তিসহ দলের নেতাদের মিথ্যা মামলা ও সাজার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে খুলনা বিভাগীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সভ্য দেশ ও সভ্য সরকার হলে অবশ্যই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় খরচে বিদেশে চিকিৎসার অনুমতি দিত, কিন্তু এই সরকার সেটা করেনি, করবেও না। বেগম জিয়ার কিছু হলে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই সরকারকে। স্লোগান ঘরের ভিতরে নয়, স্লোগান বাইরে দিতে হয় আমাদেরকে। আজকে আমরা ছোট ছোট মিটিং করছি, এই ছোট ছোট মিটিং যখন সমষ্টিগত হবে, ঐক্যবদ্ধ হবে, এই স্লোগানের গগন বিদের আওয়াজে এই সরকারের তত্ত্বে তোষ নড়বড়ে হয়ে যাবে, ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি বলেন, সেসব ফ্যাসিস্ট সরকারদের মতো করুণ পরিণতি হবে এই সরকারেরও। এই সমস্ত আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি নিজেদের সুরক্ষিত রাখতে সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বঙ্গবন্ধু সরকার নানা উদ্যোগ নিলেও ৭৫ পরবর্তী সরকারগুলো তা ধ্বংস করে দেয়। বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। ৯৮ সালে বাংলাদেশ প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। পার্লামেন্টে যখন আমরা ঘোষণা দিই যে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিএনপির থেকে তখন প্রতিবাদ করে, তারা বলে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। বিএনপির কথাই ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, কেন? বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না, অর্থাৎ সারা জীবন বাংলাদেশ অন্যের কাছে হাত পেতে চলবে, ভিক্ষা করে চলবে। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণের প্রতি অনুরোধ জানান সরকার প্রধান। এখন আবার তার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, কাজে এই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা, যেহেতু করোনা আবার মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটা আমার বিশেষভাবে অনুরোধ। আমরা এটুকু বলবো যে এই অবস্থা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। কৃষিপণ্য খাদ্যপণ্য প্রক্রিয়াকরণে কৃষি গবেষকদের এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকা নেওয়া মানুষের শরীরে 93% অ্যান্টিবডি তৈরি হয়েছে।
এমন প্রমাণ পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ। রবিবার সকালে সংবাদ সম্মেলনে গবেষণা দল জানায়, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় ডোজের পর অ্যান্টিবডি রেসপন্সের উপর একটি গবেষণা করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও কর্মচারী থেকে ৩০৮টি নমুনা সংগ্রহ করা হয়। 5 মাসের গবেষণায় দেখা গেছে, প্রথম ডোজ দেওয়ার 4 সপ্তাহ পর নমুনা সংগ্রহ করা হয় এবং 41% অংশগ্রহণকারীর শরীরে অ্যান্টিবডি পাওয়া যায়। তবে এই অ্যান্টিবডি করোনা থেকে মুক্তির নিশ্চয়তা না দিলেও মৃত্যু ঝুঁকি কমিয়ে আনে। টিকা নেওয়ার পর অ্যান্টিবডি 6 থেকে 1 বছর স্থায়ী হতে পারে। সহজলভ্যতার উপর নির্ভর করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানায় গবেষক দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ এনে হিউম্যান রাইটস ওয়াচ সহ 10টি মানবাধিকার সংগঠন জাতিসংঘ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। আমরা মনে করি এ ধরনের অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। এটি কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতার অংশ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার বিচার কাজ। সাক্ষ্য গ্রহণ শুরু 26শে জুলাই। আলোচিত এই হত্যা মামলায় রবিবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন। এ সময় আদালতে হাজির করা হয় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ অভিযুক্ত 15 আসামিকে। একই সময় সাবেক ওসি প্রদীপ, এসআই নন্দদুলার রক্ষিত ও কনস্টেবল সাগর দেব সহ 6 জনের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়। 31শে জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় 13 ডিসেম্বর 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় র্যাব। পঞ্জিকার অঙ্কে মধু মাস জ্যৈষ্ঠ চলে গেলেও মাসটির মধু ফলে ভরা রাজধানীর হাটবাজার। স্বাদ ও পুষ্টিগুণের এসব ফলের ক্রেতা বাড়ছে এই মহামারীর মধ্যেও। পুষ্টিবিদরা বলছেন, মৌসুমী ফলে রয়েছে শরীরের ইমিউনিটির নিশ্চয়তা, তা মুক্তি দিতে পারে করোনার মতো ব্যাধি থেকেও। মামুন আবদুল্লাহর রিপোর্ট। মিষ্টি ফলের কারণে জ্যৈষ্ঠকে বলা হয় মধুমাস। তবে প্রকৃতির চক্রে রকমারি ফলের পূর্ণ ফলন আসে জ্যৈষ্ঠের শেষ থেকে আষাঢ়ের প্রথমার্ধে। রাজধানীর বাজারে এমনকি ফুটপাতেও যেন এখন দেশি ফলের দাপট, বিক্রিও প্রচুর। হ্যাঁ, এটা সিজনাল ফল, বাসার সবাই চায়, সেই জন্য আমরা নিতেছি। এখন এটা তো আর কদিন পরে পাবো না, এই সিজনটা গেলে তো আর পাবো না, আমরা এই জন্য নিতেছি আর কি। এখন তো ফলের সিজন, এখন না খেলে তো পরে খাওয়া যাবে না। এখন তো এটার ফলন এখনই পাওয়া যায়, এটা তো থাকে হইলো 1 মাসের মতো। জাম তো বছরে 1 মাস থাকে। আনারস নিলাম খাওয়ার জন্য। লিচু এখন মানে সিজন শেষ পর্যায়ে। এটা জোড়া 80 থেকে 70 টাকা, আর এটা জোড়া 60 থেকে 50 টাকা। ডেলি 14-15 করে আম বিক্রি হইতেছে, আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনে চলতেছে। এখন অন্ত ফলের মৌসুম। ফলের রাজা আমের সাথে জাতীয় ফল কাঁঠাল, লিচুর মৌসুম পড়তির দিকে। লটকন, জাম, আনারসেরও কমতি নেই। পথিকের চোখ না আটকে পারে না। দেশি ফলের এমন প্রতাপে বিদেশি ফলের চাহিদা নেই বললেই চলে। বাইরের ফলগুলো তো ফরমালিন দেওয়া থাকে, দেখা যায় কোথা কবে না কবে, আর এই ফলগুলো আমরা টাটকা পাচ্ছি, যার জন্য বাচ্চাদের জন্য নেওয়া যাওয়া। ভাই এখন তো দেশি ফলের সিজন, আম, কাঁঠাল, লটকন এগুলো মানুষ বেশি খায়। মানে ফলের দোকান কম চলে ভাই, ফল চলে না আগের মতো। বর্তমানে আমার দোকানে আম আছে, আপেল আছে, মালটা আছে, নাশপাতি আছে, আঙ্গুর আছে, খেজুর আছে। চলে এখন বর্তমানে আমটা বেশি চলতেছে। পুষ্টিবিদরা বলছেন, পুষ্টি মানে দেশি যত রঙিন ফলে লাইকোপেট আর অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, যা রোগ প্রতিরোধের প্রাকৃতিক দাওয়াই। যে কোনো ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য শরীরের যে ইমিউনিটিটা তৈরি করতে হয়, সেই ইমিউনিটি তৈরি করার বেস লাইন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টগুলো আম, জাম, কাঁঠাল, কলা, তরমুজ, আমাদের যে মৌসুমি ফলগুলো, পেয়ারা, এগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে আছে। অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার জন্য আমাদের কেমিক্যালি আমাদের ট্যাবলেট ফর্মে ওষুধ খাওয়ার দরকার নেই, যদি আমরা ফলগুলো প্রতিদিন খেতে পারি।
আম কাঁঠালের পাশাপাশি কামরাঙা, আমড়া, জামরুল, কাউ, ঢেউয়া, আতাফল, বেলের মতো ফলের ফলনও সাম্প্রতিক বছরগুলোতে বাড়ছে। ঐতিহ্য ছাড়াও খাদ্যগুণের লক্ষ্যে এসব ফল উৎপাদন ও সংরক্ষণের তাগিদ পুষ্টিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পর্যাপ্ত ও বিশ্বমানের গবেষণা না থাকায় দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা পাচ্ছে না প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। যে ধরনের গবেষণা হয়ে থাকে তার অনেকগুলো নিয়ে প্রশ্নও উঠেছে। আবার এখানকার মেধাবী শিক্ষার্থীরা বিশ্বের নানান দেশে গিয়ে গবেষণা রাখছেন কৃতিত্বের স্বাক্ষর। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। ব্রিটিশ শাসনামলে 1921 সালে তৎকালীন পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ অনগ্রসর মুসলিমদের পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানে আলোকিত করতে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ এবং জাতীয়তাবাদ তৈরিতে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য। জ্ঞান চর্চা ও সমাজের বিকাশে এই বিশ্ববিদ্যালয়ের অতীত অবদান গৌরবের। আবার গবেষণার মানও ছিল বিশ্বমানের। কিন্তু হালামলে জ্ঞান চর্চা আর বিশ্বমানের মানব সম্পদ তৈরিতে বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় অনেকটাই পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। গবেষণা ঠিকমতো হচ্ছে কিনা তা নিয়ে এখন প্রশ্নের মুখে শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়। আসলে রিসার্চ সেগুলো খুব অথেন্টিক রিসার্চ হয় না। প্লেজারিজম, ডিসিপশন এবং কাটিং পেস্টিং এবং অন্যের কাছ থেকে ধার করে নিয়ে যথেষ্ট ভুলভ্রান্তি এবং তারা এগুলো চালিয়ে দিচ্ছে নিজের নাম বলে। এগুলো চেক অ্যান্ড ব্যালেন্স হয় না। এখানে সুপারভাইজার যিনি দায়িত্ব পালন করেন উনিও ভালোভাবে দেখাশোনা করেন না। বিশ্ববিদ্যালয়গুলো এগুলো রিলাক্টেন্ট। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় গবেষণার চাইতে রাজনৈতিক লেজুরবৃত্তির মাধ্যমে ফায়দা নেওয়া বেশ স্বীকৃত বলে অভিযোগ শিক্ষক ছাত্রদের। আবার গবেষণার অবকাঠামো সংকটের পাশাপাশি মান নিয়ে রয়েছে প্রশ্ন। গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগও উঠছে বারবার। এসব দেখে যাদের সুযোগ আছে তারা গবেষণার জন্য দেশের বাইরে গিয়ে আর ফিরছেন না, এমন মত তরুণ গবেষকদের। গবেষণা করতে যে টাকা লাগে সেই টাকাটা কোথা থেকে জোগাড় হবে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গবেষণার জন্য কি ইনসেন্টিভ দেওয়া হচ্ছে গবেষকদেরকে। একজন গবেষক কখনো শুধু গবেষণা করে না। গবেষণা করার জন্য যে স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট দরকার সেই ফ্যাসিলিটি এখন আমরা তৈরি করতে পারিনি। দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত বৃত্তির ব্যবস্থা না থাকায় গুড়ি কয়েক ছাত্র ছাড়া সবার পক্ষে ব্যাপারগুলো এখনও আমাদের দেশে তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে উন্নত দেশের আদলে গবেষণার বিস্তৃত পরিসর ও সুবিধা নিশ্চিত নয় বাংলাদেশে। আবার যতটুকু বরাদ্দ থাকে গবেষণায় তাও যথাযথভাবে ব্যয় করা হয় না বলে মত সংস্থাটির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোকাসগুলো যদি এখন গবেষণার প্রতি নিবন্ধন করা হয় এবং গবেষণার একটা সংস্কৃতি তৈরি করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে যেই গবেষকরা বিদেশে রিসার্চ করে সেই গবেষকরা যখন দেশে ফিরে আসে তারাও গবেষণা করবে। কারণ গবেষকদের কাছে সবচেয়ে প্রিয় বস্তুটা হলো গবেষণা করা। তাদের দরকার হচ্ছে তাদেরকে একটা পরিবেশ তৈরি করে দেওয়া। এই পরিবেশ তৈরি করার জন্য অর্থগুলো সংকট আমার মনে হয় না। আগামী অর্থ বছরের বাজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে 11 কোটি টাকা। একইভাবে 2020-21 অর্থ বছরে 9.5 কোটি টাকা। এর আগের বছরে তা ছিল 9 কোটি টাকা। সময়ের সাথে গবেষণায় বরাদ্দ বেড়েছে, তবে তা গবেষকদের আকৃষ্ট করতে পারেনি। এর বাইরেও নিজস্ব আয় থেকে গবেষণায় বরাদ্দ দিয়ে থাকে শতবর্ষের এই প্রতিষ্ঠানটি। পৃথিবীর অনেক গবেষকের ভিত তৈরি হয় প্রাচ্যের অক্সফোর্ডে, কিন্তু করোনাকালীন এ দুর্যোগে কোনো গবেষণার মাধ্যমে রাষ্ট্রে ভূমিকা রাখতে পারেনি শতবর্ষের এই প্রতিষ্ঠানটি। অথচ প্রতি বছর শিক্ষক ও গবেষকদের গবেষণায় কোটি কোটি টাকা ব্যয় হয় সরকারের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি বিবেচনা করে দেশে প্রস্তাবিত 10টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেন, যেসব কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি সন্তোষজনক নয় এমন কেন্দ্রের অনুমোদন বাতিল করা হয়েছে।
বাতিল করা প্রকল্পগুলো হলো পটুয়াখালী 1320 মেগাওয়াট, উত্তরবঙ্গ, মাওয়া, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মহেশখালীতে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র। তবে আলোচিত রামপাল বা বরগুনার বিদ্যুৎ কেন্দ্র বাতিল করা হয়নি। নসরুল হামিদ জানান, প্যারিস এগ্রিমেন্টে সই করা এবং প্রধানমন্ত্রী ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর সভাপতি নির্বাচিত হওয়ায় পরিবেশ বান্ধব জ্বালানিতে গুরুত্ব দিতে চায় সরকার। প্রতিমন্ত্রী আরও বলেন, ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়াতে বিদ্যুৎ জ্বালানির দাম সাশ্রয় করতে হবে। ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ সম্পর্কে অভিনেত্রী পরিমণিকে জিজ্ঞাসাবাদ করেছে সাভার মডেল থানা পুলিশ। নায়িকা পরিমণি জানান, মামলায় গ্রেফতার নাসির ও অমির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে সরাসরি জানতে চেয়েছে পুলিশ। তাকে প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানায় পরিমণি। এ সময় তার কস্টিউম ডিজাইনার জিমিকেও সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কোনো গণমাধ্যম কর্মীকে থানা এরিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। এদিকে জিজ্ঞাসাবাদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি সাংবাদিকদের। রোববার সন্ধ্যা 7টার দিকে থানা থেকে বের হন পরিমণি। এ সময় তার সঙ্গে 5 জন ছিলেন। গত 9 জুন ঢাকা বোট ক্লাবে পরিমণিকে ধর্ষণ ও হত্যার অভিযোগ করে পরিমণি 14 জুন নাসির উদ্দিন মাহমুদ, অমি সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন। ওখানে যা যা হয়েছিল সেই কথাগুলো তো আমাকে ডিটেলে বলতে হয়েছে। বলতে হবে না, তাদেরকে তো আমি বলি নাই। যেগুলো তারা শুনছে মিডিয়ার আপনাদের থ্রুতে শুনছে, তারা তো আমার সামনাসামনি আমাকে শুনে নাই। আমার থেকে তো শোনা লাগবে তাদের। এত বেশি সাপোর্ট দিচ্ছে আমাকে, মানে এটা আসলে আমি ব্লেসড। পটুয়াখালীর কুয়াকাটায় ভেঙে খালে পড়ে গেছে নির্মাণাধীন গার্ডার ব্রিজ। কুয়াকাটার দোভাষী পাড়া খালের উপর নির্মাণাধীন গার্ডার ব্রিজটি রবিবার সকালে ভেঙে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে নির্মাণ শ্রমিকরা। এর ফলে 2 ইউনিয়নের সাথে কুয়াকাটা পৌরসভার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এমনটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকেই পাওয়া যায়নি। কাগজ কলমে ব্রিজটির ঠিকাদার মেসার সৈয়দ মোহাম্মদ সোহেল অ্যান্ড দ্বীপ এন্টারপ্রাইজ। তারা কাজটি বেচে দেন মামুন নামে এক ঠিকাদারের কাছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ কাজের অনিয়ম নিয়ে বিভিন্ন সময় প্রকৌশলী ও পৌর মেয়রের কাছে অভিযোগ করলেও তারা এতে কর্ণপাত করেনি বলে জানান স্থানীয়রা। এলএসডির পর আরেক মাদক ডিএমটির সন্ধান পেয়েছে র্যাব। এটিও ভয়াবহ ও উচ্চ মূল্যের। শনিবার তেজগাঁও থেকে 4 জনকে এলএসডির সাথে ডিএমটি সহ গ্রেফতার করা হয়েছে। এটি দেশে ভয়ানক মাদক ডিএমটি উদ্ধারের প্রথম ঘটনা বলে দাবি করেছে র্যাব। গ্রেফতারকৃতরা উচ্চশিক্ষিতই নয়, উচ্চবিত্তেরও। পড়াশোনা করেছেন কানাডা, আমেরিকা সহ উন্নত দেশে। সেখানেই তারা এলএসডি এবং ডিএমটির স্বাদ পেয়েছেন। দেশে ফিরে এসব মাদক পোস্টাল সার্ভিসের মাধ্যমে নিয়ে আসছে তারা। এখন উচ্চবিত্তে চলতে থাকলেও ডিএমটি এলএসডির মতো মাদকতা দ্রুত ছড়িয়ে পড়বে বলে ধারণা গোয়েন্দাদের। তাদের ধারণা, ডিএমটি বিদেশ থেকে আনা হলেও দেশের বিভিন্ন গবেষণাগারেই তৈরি হতে পারে। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে 5 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়েছে। বিকেলে মহানগরীর বাহির সিগন্যাল এলাকায় বাসার খাটের নিচ থেকে মুখে গেঞ্জি পেঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুটির মা একজন পোশাক শ্রমিক। প্রতিদিনের মতো রবিবারও শিশুটিকে বাসায় রেখে প্রতিবেশী এক নারীকে শিশুটির খোঁজ খবর রাখতে বলে যান। সকাল 10:30টার দিকে শিশুকে বাসায় দেখতে না পেয়ে ওই নারী তার মাকে খবর দেয়। পরে তিনি বাসায় গিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে খাটের নিচে মেয়ের মরদেহ দেখতে পান। এবারে রয়েছে আরও কিছু অনুষ্ঠানের খবর নিয়ে রিপোর্ট। করোনাকালীন স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিয়ে ভার্চুয়ালি নবীনবরণ করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। রবিবার বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠান হয়। এতে বক্তারা জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণে গুণান্বিত হওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে IUBAT অধ্যাপক ডক্টর আব্দুর রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় রং উৎপাদনকারী প্রতিষ্ঠান কানসাই ন্যারোল্যাকের সাথে আগামী 2 বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন প্রখ্যাত সঙ্গীত ও অভিনয় শিল্পী তাহসান খান। রাজধানীর গুলশানের একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগানে শুরু হলো আল আরাফা ইসলামী ব্যাংকের 190তম শাখার কার্যক্রম। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও ফরমান আর চৌধুরী শাখাটির উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 7 জন নিহত, আহত অর্ধ শতাধিকের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। 4টি বাস ও 7টি বাড়ি ক্ষতিগ্রস্ত। করোনায় দেশে সর্বোচ্চ 119 মৃত্যু। কাল থেকে 3 দিনের লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন ও মার্কেট। ভোগান্তিতেও ঢাকা ছাড়ার হিড়িক। বিধিনিষেধ মানাতে আর্মি বিজিবিও মাঠে থাকবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনকে তামাশায় রূপ দিয়েছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। করোনা রুখতে আবারও সবার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। নিজেদের পাশাপাশি অন্যদেরও সুরক্ষার বিশেষ অনুরোধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। সাথে থাকার ধন্যবাদ।